নির্বাচন সংক্রান্ত সংস্কারটা হলো আপনি কতগুলো আইন আছে যে আইনগুলো নির্বাচনের প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করে, নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, আপনি সেই আইনগুলো বাতিল করবেন, নতুন কতগুলো আইন এখানে ইন্ট্রোডিউস করবেন। আমি পরিষ্কার দেখতে পাই ওই যেটি বললাম যে -2 সাথে যারা ছিলেন তাদের অনেকেই এই সরকারের সঙ্গে আছেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, একাধিক সংস্কার কমিশনের দায়িত্বে আছেন, তারা -2 ফর্মুলার সমর্থক এবং সেটিকে প্রমোট করার চেষ্টা করেছে। নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে রাজনৈতিক দলটিকে সবাই মনে করছে যে এটি কিংস পার্টি, সরকারের সমর্থন আছে এই রকমের একটি দল গঠন করার জন্য, আপনি দেখছেন তারা ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে তারাই যে অর্থ ব্যয় করছে এই অর্থ কোথা থেকে আসছে, এই খরচটা কোথা থেকে আসছে। একটা দেশ নির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত হোক এটি সবাই চায় এবং এটিই কাঙ্ক্ষিত। আমাদের এখানে একটা নির্বাচন দরকার। কোন রাজনৈতিক দল কিন্তু বলেনি সরকারকে যে আপনি 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। সংস্কারের যে বিষয়টি বলা হচ্ছে, সংস্কারটা আসলে কি? আমি তো মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার পরে নির্বাচন সংক্রান্ত 70% সংস্কার হয়ে গেছে। কারণ রাজনৈতিক দলগুলো এবং জনগণের প্রত্যাশার জায়গা ছিল একটা নির্দলীয় সরকার আসবে। আপনি 2008 সালে যে ইলেকশন কমিশন ছিল ডক্টর শামসুল হুদা, সেই কমিশন নির্বাচন সংক্রান্ত বেশ কতগুলো পরিবর্তন এনেছিল। যেমন কালার পোস্টার ব্যবহার করা যাবে না, যখন তখন মিছিল করা যাবে না, বেলা 2টোর আগে মাইক ব্যবহার করা যাবে না, সন্ধ্যার পরে মাইক ব্যবহার করা যাবে না, এই ধরনের কতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছিল। তো সেই কাজটি করার জন্য তো তাদেরকে 1.5 বছর লাগেনি। নির্বাচন সংক্রান্ত সংস্কারটা হলো আপনি কতগুলো আইন আছে যে আইনগুলো নির্বাচনের প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করে, নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, আপনি সেই আইনগুলো বাতিল করবেন, নতুন কতগুলো আইন এখানে ইন্ট্রোডিউস করবেন। এইটাই হলো সংস্কার। কিন্তু এরা যে ধরনের কথাগুলো নিয়ে আসছে, এই 5 মাসে তারা রাষ্ট্র সংস্কারে কি কি কাজ করেছে আপনি বলেন তো? তারা কয়েকটা সংস্কার কমিশন গঠন ছাড়া আর কি কি কাজ করেছে সংস্কারের? আমি যেটি দেখছি তারা হচ্ছে নানা রকমের ছলে বলে কৌশলে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। মধ্য জানুয়ারি থেকে তারা আসলে বিস্তর মানে সংস্কারের বিস্তর আসলে শুরু করবে। রাজনৈতিক প্রস্তাবগুলো আসছে মধ্য জানুয়ারি থেকে, তারা কতগুলো প্রস্তাব দিবে, এই প্রস্তাবগুলো নিয়ে এরপরে কি হবে? এই প্রস্তাবগুলো দেওয়ার পরে এগুলো নিয়ে কি হবে? এটা তো আপনার হচ্ছে ওই যে পদ্মা নদীর উপর আর একটা সেতু বানানো না যে আপনাকে 6 বছর 7 বছর 8 বছর লাগতে হবে, কারণ তার অনেকগুলো স্টেজ আছে। এখানে আপনি যে কতগুলো আইন বাতিল করছেন, কতগুলো আইন যুক্ত করবেন, তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, এরা কি এই আইনগুলো অনুমোদন দিতে পারবে? সংসদ কি আছে? এই আইনগুলো অনুমোদনের জন্য পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে যেতে হবে। তাহলে এই কাজটি করার জন্য 15 জানুয়ারির পর থেকে আগামী 1.5 বছর তারা কি কাজটা করবে? এই সংস্কার প্রস্তাব নিয়ে এরপরে কি করণীয় আছে? তারা কি আবার এটি নিয়ে মাঠে যাবে? এনজিও অ্যাপ্রোচ, এনজিও স্টাইল, এই জিনিসগুলো আমি পরিষ্কার দেখতে পাই। ওই যেটি বললাম যে -2 সাথে যারা ছিলেন তাদের অনেকেই এই সরকারের সঙ্গে আছেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, একাধিক সংস্কার কমিশনের দায়িত্বে আছেন, তারা -2 ফর্মুলার সমর্থক এবং সেটিকে প্রমোট করার চেষ্টা করেছে। সুতরাং শঙ্কাটা ওই কারণে, ভয়টা ওই কারণে যে এখানে অরাজনৈতিক একটা ব্যবস্থা এস্টাবলিশ করা। 2008 সালের বাস্তবতা আর এখনকার বাস্তবতা আসলে এক। আপনি বাস্তবতা এক না, কিন্তু আমি যেটি বললাম যে এইগুলোর সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাক্টররা জড়িত থাকে এবং এদের টার্গেট 5 বছর 10 বছর 15-20 বছরের টার্গেট তারা নেয়। আমাদের এই অঞ্চলকে ঘিরে এই যে বড় শক্তিগুলোর যে খেলা, বাংলাদেশের রাজনীতিতে নানা রকমের শক্তির উত্থান ঘটানোর যে প্রচেষ্টা, এটা তো একদিনে হয় না, এটা তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এবং এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াগুলোকে বাস্তবায়িত করার জন্য তাদের যে প্রচেষ্টাগুলো, আমি ওই আলোচনাগুলো তো দেখতে পাই। হঠাৎ করে আপনি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে, আপনি নিয়ে আসছেন ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন আমি ধরে নিচ্ছি যে আপনি লিডারশিপ বিল্ড আপ করার জন্য এই কাজটি করবেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, গত জুলাই মাস থেকে এই পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ নাই, আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন। প্রতিদিন মিছিল মিটিং। আর এখন যদি আপনি ডাকসু নির্বাচনের তারিখটা দেন, আবার 1.5 মাস 2 মাস ছাত্ররা এইটার মধ্যেই যুক্ত থাকবে। তার অর্থ হচ্ছে যে আপনি 6 মাস 7 মাস 8 মাস সময় ছাত্রদেরকে ক্লাসে পাঠাইতে পারছেন না বা পাঠাচ্ছেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। কেন?
নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে রাজনৈতিক দলটিকে সবাই মনে করছে যে এটি কিংস পার্টি, সরকারের সমর্থন আছে এই রকমের একটি দল গঠন করার জন্য, আপনি দেখছেন তারা ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে তারাই যে অর্থ ব্যয় করছে, এই অর্থ কোথা থেকে আসছে, এই খরচটা কোথা থেকে আসছে। দ্বিতীয়ত মানে হচ্ছে, নতুন একটা দল তৈরি হলে সেখানে আসলে সমস্যা মোটেই না। আপনি নতুন একটা দল কেন 100টা দল তৈরি করতে পারেন, সে অধিকার আপনার আছে। নতুন কেন পুরনো দলও আপনি পুনরুজ্জীবিত করতে পারেন, সে অধিকার আপনার আছে। কিন্তু যেহেতু এই সরকারটা কোনো দলীয় সরকার না, এই সরকারের কাছে সমস্ত রাজনৈতিক দলই সমান হওয়ার কথা, আপনি সেটি না করে কোন একটা বিশেষ দলের প্রতি যদি সিম্প্যাথি দেখান, কোন বিশেষ বা দলের প্রতি sympathy দেখান? এই যে নতুন করে যে রাজনৈতিক দলটি গঠন করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে, সেই দলের প্রতি ইতিমধ্যেই আপনি মিডিয়াতে দেখেন না। আপনাকে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের 5টা রাজনৈতিক দলের আপনি নাম বলেন, আপনি তার মধ্যে কি জাতীয় নাগরিক কমিটি পড়বে? না, কিন্তু পড়বে না। কিংস আমি শেষ পার্টি করি। যে শব্দটা আমি আসলে শেষ আপনি করি। বলছেন, কিংস পার্টি হচ্ছে রাজারা যে দলটা তৈরি করে। না, সেটা আমি বলছি, এটা কি আপনি নতুন এই কিনা, জায়গায়- বাংলাদেশের হ্যাঁ, এই কালচারের দলটা- নতুন কিনা? না, এটা তো পুরনো টার্ম। হ্যাঁ, সেটাই বলছি, মানে আপনি মিডিয়াগুলোর দিকে তাকান, আপনাদের এখানে 5টা 7টা রাজনৈতিক দল, আপনি যদি একেবারে প্রায়োরিটি বেস, আপনি 7টা রাজনৈতিক দলের, তার মধ্যে কি নাগরিক কমিটি পড়ে? জাতীয় নাগরিক কমিটি না। আপনি মিডিয়াগুলো খুললে দেখবেন মিনিমাম 2 জন প্রতিনিধি সেখানে বসে আছে প্রত্যেকটা টেলিভিশনে। জাতীয় নাগরিক কমিটির একজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন। কেন? অন্য রাজনৈতিক দলকে কি আপনি সেই সুযোগটা দিচ্ছেন? না। কারণ হচ্ছে, একদিকে হচ্ছে ভয়, জি। তাদেরকে আপনি ভয় পাচ্ছেন, অথবা তাদেরকে রাষ্ট্রের উদ্যোগে প্রমোট করার একটা নির্দেশনা আছে।